সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। ফিটনেস প্লাস জিম অ্যান্ড হেলথ ক্লাব উত্তরার ৩ নম্বর সেক্টরের এসভি প্লাজায় অবস্থিত। সুস্থ ও রোগমুক্ত জাতি গঠনের প্রত্যয় নিয়ে ২০১৯ সালে এই জিমের যাত্রা শুরু। স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতে দিন দিন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য ঝুঁকির কারণ তো আর কম নেই। পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাল, ফলমূলে কীটনাশক, এসবের প্রভাব তো শরীরে আসেই। এই সব কিছু থেকে রক্ষা পেতেই শরীরের ফিটনেস বাড়ানোর দিকে ঝুঁকছে যুবক বুড়ো থেকে সবাই। সঠিক খাদ্যাভ্যাস, ধ্যান, নিয়মিত শরীর চর্চা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বহুগুণ। SH সিদ্দিকী ৬০ ছুঁই বয়স্ক এই মানুষটি জিমের এক কোণে ব্যায়াম করছিলেন। খুব বেশি দিন হয়নি তিনি ব্যায়াম করছেন। মাত্র ১.৫ মাস ধরে তিনি এই জিমে নিয়মিত শরীর চর্চা করছেন, কারণ তিনি স্ট্রোক করে প্রায় অচল হয়ে পড়েছিলেন। নিয়ম মেনে ব্যায়াম করার কারণে তিনি এখন অনেকটাই সুস্থ। জিমের সাথে অ্যাটাচ হওয়ার একটা স্পেসিফিক কারণ আছে। ইনফ্যাক্ট আমার গত জুন মাসে একটা ব্রেন স্ট্রোক করার পরে আমার রাইট সাইডটা অনেক উইক হয়ে যায়। তারপরে আমি ফিজিওথেরাপি নিয়ে ট্রিটমেন্ট করি, সব কিছুই করি, বাট একটা পর্যায়ে এসে দ্যাট ওয়াজ নট ওয়ার্কিং। তো একটা পর্যায়ে এসে দেখলাম যে আর থেরাপি বা কোনো কিছুতে কাজ করছে না। তখন আমি জিমে ভর্তি হই এবং ইটস হেল্পিং মি আ লট। আমি জিমে ভর্তি হওয়ার পরে অনেক উপকার পাচ্ছি। এখানে অসুস্থতা নিয়ে এসেছিলেন জুবাইদা রিতাও। ব্রেন হ্যামারেজের কারণে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। চলাফেরায় কষ্ট হতো তার। অদম্য চেষ্টা তাকে সুস্থ করে তুলেছে। যে প্রবলেম নিয়ে এসছেন, এই এক্সারসাইজ করেন বা যোগা করেন, যাই করেন, এটা করার পরে আপনি কতটা ইমপ্রুভ মনে করছেন? অনেক ইমপ্রুভমেন্ট। যেমন আগে আমার এই হাতটা একটু করতে প্রবলেম হতো, তো এখন আমি ফুললি রিকভারি করতে পারি, হাতটা ফুল আমার রিকভারি হয়ে গেছে। জুবাইদা রিতা ও সিদ্দিকীর মতো অসংখ্য মানুষ এখানে এসে সুস্থ সুন্দর জীবন ফিরে পেয়েছেন, কারণ এখানে রয়েছে অসুস্থ ও বয়স্ক মানুষদের জন্য আলাদা ব্যবস্থা। একজন অসুস্থ বা বয়স্ক ব্যক্তি কিভাবে ব্যায়াম করবেন এবং কি ধরনের খাবার খাবেন সবকিছুরই পরামর্শ দেওয়া হয় এখানে। এজন্য রয়েছে এক ঝাঁক দক্ষ ট্রেনার ও ফিজিও ডক্টর। আমাদের এখানে অনেকেই আছে বয়স্ক, যারা বিভিন্ন আর্থ্রাইটিক পেইন, ব্যাক পেইন, নেক পেইন এগুলো নিয়ে আসেন। তো তাদের জন্য আমি আগে ওনার কন্ডিশনগুলো চেক করে এক্সামিন করে ওনার জন্য যতটুকু পসিবল সেরকম ওনার স্ট্যামিনা, এনার্জি লেভেলের উপর ভিত্তি করে একটা ওয়ার্কআউট প্ল্যান তৈরি করে দিই এবং সেই অনুযায়ী ওনাকে আমাদের দক্ষ সুপারভাইজ দ্বারা সুপারভিশন করে ওনার ওয়ার্কআউট চার্টটা কমপ্লিট করি এবং ওনার রেগুলার বেসিসে ওনার ওয়ার্কআউট করানো হয়। আস্তে আস্তে ওনার স্ট্যামিনা লেভেল, এনার্জি লেভেল সবই এভাবেই আস্তে আস্তে ইনক্রিজ করা হয় এবং এইভাবে আস্তে আস্তে ওনাকে রিহ্যাব করা হয় আর কি। এবং এর মধ্যে ফিজিও এক্সারসাইজও থাকে, কিছু জিমের ওয়ার্কআউটও থাকে, দুটো সমন্বয় করে আর কি আমরা করি। শরীর স্বাস্থ্যের যত্ন না নিলে রোগে ভোগে নাকাল অবস্থার মধ্যে পড়তেই হবে। আর এই ব্যস্ত শহরের ব্যস্ত বাসিন্দাদের সুস্থ রাখতেই এই ফিটনেস প্লাস জিম অ্যান্ড হেলথ ক্লাব 11,000 স্কয়ার ফিটের এই বিশাল স্পেসে
অত্যাধুনিক সব ব্যায়ামের উপকরণ সহ সব সুযোগ সুবিধাই আছে এখানে। আমাদের এটা 2019 সালে শুরু হয়েছে উত্তরাত ব্রাঞ্চ। আর আমাদের এখানে ফ্যাসিলিটি হলো আমাদের জিমটা ওপেন হয় সকাল 6টা থেকে ক্লোজ হয় রাত 12টায়। আর আমাদের লেডিস সেপারেট করা, জেন্টস সেকশনটা সেপারেট করা। আমাদের টোটাল জিমটা হচ্ছে 11,000 স্কোয়ার ফিট। আমরা মূলত প্রথমে যে ওয়ার্কআউটগুলো দিতে হলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, জানি সে জিমটাকে খুব উপভোগ করে, কারণ সে জিম যে উপভোগ না করে সে জিম আসতে চাবে না, পরিশ্রম মনে করবে। সো সেক্ষেত্রে আমরা ফ্রি এক্সারসাইজগুলো আগে দিই, পাশাপাশি কিছু মেশিনে ওয়ার্কআউটও দিয়ে থাকি। স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ দেহ মানুষের সুস্থভাবে বাঁচার জন্য কতটা জরুরি কে না জানে। শহরে কিংবা গ্রামে কিংবা দূর মফস্বলে সবাইকেই ভাবতে হচ্ছে স্বাস্থ্য নিয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, দক্ষ ইনস্ট্রাক্টর থাকায় এই জিমে স্বাচ্ছন্দ্যে ব্যায়াম করছেন সবাই। সুস্থ একটু ফিট থাকার জন্যই জিমে আসা। একটা বয়স থাকে, হয়তো একটা বয়সে মাসেল বিল্ডিংয়ের আগ্রহ থাকে, একটা বয়সে ফিটনেসের আগ্রহ থাকে, একটা বয়সে ভালো থাকার আগ্রহ থাকে। তো আমাদের এখন যে স্টেজ, সেই স্টেজে আমরা ভালো থাকার জন্য জিম করছি এবং এটা দরকার, প্রতিটা মানুষের ইটস নেসেসারি, ভেরি মাচ নেসেসারি। সুস্থ থাকতে কেবল পুরুষরাই নয়, নারীরাও যাচ্ছেন ব্যায়ামাগারে। তাই এখানেও রয়েছে নারীদের জন্য আলাদা জোন। রোগে আক্রান্ত হওয়ার আগে যদি নিয়মিত শরীরচর্চার অভ্যাস করা যায় তাহলে রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে। এমন ধারণা থেকে নারীরা এখন জিমে ছুটছেন। এছাড়া ফিটনেসের ব্যাপারটি তো আছেই, তাই নারীরাও ব্যায়াম করছেন নিয়মিত। এখানকার যারা আপনার ইনস্ট্রাক্টর যে বা ট্রেনার যারা আছে তারা খুবই প্রফেশনালি ব্যাপারটাকে হ্যান্ডেল করে এবং আমি প্রতি মাসে আমার ওয়ার্কআউট যেই রুটিনটা এটা ওরা চেঞ্জ করে দিচ্ছে, বা আমি যেভাবে চাচ্ছি যে আজকে মানে এই মান্থে আমি একটু আর্মের দিকে ফোকাস করতে চাচ্ছি বা আমি আমার অ্যাপসটা করতে চাচ্ছি, তো ওইভাবে ওরা খুব সুন্দর মতো ব্যাপারটা মেনটেন করে। ঢাকার অনেক জিমের থেকে এটা বেটার। নগর জীবনের ব্যস্ততায় শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রমই বেশি। ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানান ধরনের রোগের ঝুঁকি নিয়ন্ত্রণে হাঁটাহাঁটি আর ব্যায়ামের প্রতি ঝুঁকছেন নগরবাসী। প্রিয় দর্শক, আজকে আমাদের খেলার জগৎ অনুষ্ঠানের ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান কোহিনুর। এই হ্যান্ডবলটাকে তিনি আসলে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, হ্যান্ডবলের ছেলেরা মেয়েরা কিভাবে খেলছে, সে বিষয়গুলো তিনি একটা সময় আমাদের বলেছিলেন। আজকে আমরা তার কাছে জানতে চাইব যে সংগঠক হিসেবে, জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি আসলে আমাদের হ্যান্ডবল তো আছেই, পাশাপাশি আরও যতগুলো সংগঠক আছে, সংগঠনগুলো আছে, এই জায়গাগুলোতে আসলে কমতি কিসের, বাংলাদেশের স্পোর্টস এই মুহূর্তে কোন জায়গাটিতে দাঁড়িয়ে আছেন সে বিষয়গুলো তার কাছ থেকে বের করার চেষ্টা করব। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টি একটু শুনতে চাই কোহিনুর ভাই, যে আপনাদের নির্ধারিত একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা কাজ করেছেন নিশ্চয়ই। আমি তো হ্যান্ডবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন কাজ করে আসতেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা কোন পথে যাচ্ছি সেটা কি সঠিক পথ কি সঠিক পথ নয়। আমাদের কাছে মনে হয় যে প্রথম হলো যে আমাদের সারা বাংলাদেশের মানুষ, জনগণ এই খেলাটাকে কি গ্রহণ করতে পেরেছে কিংবা এবং তারা এটার মধ্যে চর্চা আছে কি না। বিশেষ করে তরুণ আমাদের জনগোষ্ঠী, বিশেষ করে স্কুল কলেজ এর ছেলেমেয়েরা, তাদের জন্য অত্যন্ত উপযোগী খেলাটা হ্যান্ডবল। এবং আমরা আমাদের প্রচেষ্টা আছে যে প্রত্যেকটা জেলাতে স্কুল এবং কলেজগুলোতে এই খেলাটাকে প্রচলন ধরে রাখা। পাশাপাশি আমরা জেলা থেকে বিভাগীয় থেকে সেন্ট্রালি পর্যায়ে ঢাকাতে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আয়োজন করে থাকি। তবে আমাদের যে মেইন থিমটা হলো আমরা আপামর জনগোষ্ঠী থেকে অনেকগুলো খেলোয়াড় বাছাই করে নিয়ে আমরা সেখানে একটা ন্যাশনাল টিম গঠন করার যে প্রয়াস, সেই চেষ্টাতে আমাদের এই সারা বাংলাদেশের সমস্ত জায়গাতে আমাদের একটা কর্মপরিকল্পনার প্রথম যে বিষয়টা হলো সেটা হলো যে আমরা চাই যে আমাদের জনগণ এই হ্যান্ডবল খেলাটা খেলুক, বিকজ এটার মধ্যে সব ধরনের অ্যাথলেটিক মুভমেন্টস আছে, শারীরিক কসরত আছে। এটার টিম গেমস, এখানে 12 জন খেলোয়াড় একটা দলে খেলে এবং প্রতিনিয়ত এখানে গোল হতে থাকে। এটার মধ্যে অনেক এক্সাইটিং আছে, এখানে অনেক অ্যাথলেটিক্স মুভমেন্টস আছে। যে এই হ্যান্ডবল খেলা যে খেলবে সে কিন্তু অন্য যে কোনো খেলা সে মানে ওই খেলোয়াড় পিক করতে পারবে। এবং
শারীরিক ফিটনেসের জন্য যে বিষয়টা সেটা কিন্তু উপস্থিত এখানে। আমি মনে করি যে আমাদের এই হ্যান্ডবলটা যদি বিশেষ করে স্কুল কলেজের বাচ্চারা খেলে, ওরা কিন্তু পরবর্তী জীবনে ওদের শারীরিক গঠন থেকে শুরু করে ওদের ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল বুস্ট আপ, এটা সমস্ত কিছু ডেভেলপ হয়ে যায়। এটা হলো একটা বিষয়, সেটা আমরা সামাজিকভাবে দেশের মানে মানুষকে সহযোগিতা করতে, শারীরিক ফিটনেস তৈরি করার জন্য আমাদের এই গেমসটা অনেক উপযোগী। আমরা সেইভাবে একটা পরিকল্পনা আমাদের চালু আছে এবং আমরা করে যাচ্ছি। সেই প্রেক্ষিতে আমরা এই সাবজেক্টেই বলি, আমরা কিন্তু প্রতিটা জেলার সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে এবং যে কোনো জেলার যে কোনো সংস্থা থেকে যখনই হ্যান্ডবল ফেডারেশনের কাছে কোনো অ্যাসিস্ট্যান্স চায়, যেমন হলো বল অথবা তার উপযুক্ত প্রশিক্ষক অথবা তার কোনো সাজেশনস, গেমস অ্যান্ড স্পোর্টসের বিশেষ করে হ্যান্ডবলের উপরে কোনো সাজেশন, কোনো নিয়মকানুনের উপরে সাজেশন থাকলে সঙ্গে সঙ্গে আমরা এটাকে তাদেরকে ফিডব্যাক দিই এবং সেখান থেকে তারা উপকৃত হয় এবং তারা তাদের গেমগুলিকে চালার জন্য উপকৃত হয়। এই প্রসেসে আমরা যাচ্ছি। আর সেকেন্ড যেটা ফেজ হলো যেটা আমাদের দেশে চালু আছে, সবাই আশা করে যে তাদের খেলাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাবে এবং সেখানে আমাদের দেশের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট নিয়ে আসবে এবং আমাদের পদক আমরা পাবো, যে বিশেষ করে সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, তারপরে IHF চ্যালেঞ্জ ট্রফি যেটা হয়, ওয়ার্ল্ড কাপ হয় এবং অলিম্পিক হয়। তো আমরা তো বিশেষ করে অলিম্পিক বলি বা ওয়ার্ল্ড কাপে আমাদের কিন্তু ওরকম যাওয়ার যে বিষয় সেটা আমাদের সেই সংগতিটা এখন পর্যন্ত আমাদের হয় নাই, বিকজ হ্যান্ডবল খেলে 212টা দেশ পৃথিবীতে এবং ইউরোপে এবং বিশেষ করে ইউরোপে এবং গালফ কান্ট্রিতে কিন্তু হ্যান্ডবল অনেক বেশি পপুলার এবং অনেকটা দেশ তারা হাজারো কোটি টাকা তারা ব্যয় করে এক একটা এই হ্যান্ডবলের পেছনে, যেগুলি আমরা চিন্তাও করতে পারি না। মিডল ইস্টের একটা কান্ট্রি, তারা হয়তো ইউরোপের 7টা 8টা 10টা কোচ এনে তারা সারা বছর ট্রেনিং করে এবং যতগুলি খেলা পৃথিবীতে আয়োজন হয় সবগুলি কম্পিটিশন তারা অংশগ্রহণ করে। তো আমাদের চেষ্টা হলো যে আমরা আমাদের সীমিত অর্থ, সীমিত যে সম্পদ, এটা দিয়ে আমরা চেষ্টা করি আমাদের বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাউথ এশিয়ান গেমস বলি বা IHF চ্যালেঞ্জ ট্রফি বলি বা রিজনাল কোনো গেমসে আমরা ভালো করার চেষ্টা করি। আমরা চিন্তা করি যে আমাদের মেয়েদের হাইট অত বেশি না, কিন্তু বিশেষ করে ইউরোপিয়ান এবং গালফ কান্ট্রিজের বাচ্চা এবং বিশেষ করে ওদের খেলোয়াড়দের হাইট অনেক বড়। তদুপরি আমরা দেখেছি যে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা কিন্তু জয় করতে পারতেছে, ওই সমস্ত বিগার হাইটের খেলোয়াড়দেরকে তারা হারাচ্ছে এবং সেখানে ড্র করতেছে, তারা সেখান থেকে জয় ছিনিয়ে আনতেছে। তো আমি মনে করি যে আমাদের যদি সঠিক আমরা পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ করতে পারি, সারা বছর ট্রেনিংয়ে রাখতে পারি, সারা বছর যদি আমরা গ্রুপ ওয়াইজ, আজকে আমরা মনে করলাম আন্ডার 13, আন্ডার 14, আন্ডার 20 এরকম যদি আমরা গ্রুপ ওয়াইজ সারা বছর ট্রেনিংয়ের মধ্যে রাখি, নিশ্চয়ই আমাদের দল এই এশিয়ান চ্যাম্পিয়নশিপও ভালো করতে পারবে এবং একটা সময় হয়তো আমরা ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারবো। এমনও হতে পারে যে আমরা বিশ্ব অলিম্পিকেরও আমরা কোয়ালিফাই করতে পারবো। যেহেতু আপনি হ্যান্ডবলের জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছেন, পাশাপাশি আমাদের যত স্পোর্টস আছে সেখানকার আপনি সভাপতি। যতগুলো ফেডারেশন আমাদের আছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আওতাধীন, তাদের একটা সংগঠন আছে সাধারণ সম্পাদক ফেডারেশনের যে ফোরাম, সেই ফোরামের আমি সভাপতি হিসেবে আমি মনে করি যে আমাদের এখন সময় এসছে, শুধু তো আমাদের কথা বলার সময় শেষ, এখন আমাদের কাজের সময়। আমাদের দরকার হলো সুষ্ঠু পরিকল্পনা। যদি আমরা না বুঝি, আমাদের সরকার না বুঝে, ক্রীড়া পরিষদ না বুঝে বা আমাদের স্পোর্টস হায়ার অ্যাডমিনিস্ট্রেশন না বুঝে যে কী করলে আমাদের কী করতে হবে, আমাদের এই গেমসগুলিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো করতে গেলে কী প্রয়োজন, তো সেই সমস্ত বিষয় দরকার লাগলে আমরা সেমিনার করতে পারি। না হলে আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারত আছে বা আরও অন্য কান্ট্রি যেগুলি ভালো ভালো করতেছে, সেই সমস্ত দেশ থেকে আমরা তাদের যে থিওরিটা আছে থিওরি এনে আমরা ওদের থিওরিটাই হলো প্রশিক্ষণ এবং কম্পিটিশনে অংশগ্রহণ করা। এইটা খুবই আবশ্যক। আর একটা জিনিস খুব দরকার, সেটা হলো যে আমাদের দেশের খেলোয়াড়রা কেন খেলবে। আপনি জানেন যে 70, 80, ইভেন 90 দশকেও আমাদের সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান ছিল, যেমনি BGMC বলি, BTMC বলি, কাস্টমস বলি, ভ্যাট বলি, বিমান বলি, তারপরে অনেক সংস্থা ছিল, রেলওয়ে, এদের প্রত্যেকের টিম ছিল এবং প্রত্যেকটার ক্রীড়া বাজেট ছিল। সেখানে তাদের 5-7টা করে, কেউ 10টা, কেউ 12টা গেমসকে তারা পার্টিসিপেট করছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে।
এবং সেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেটের উপরে ওই খেলোয়াড়দেরকে তারা পিক করেছে, খেলোয়াড়দেরকে তারা চাকরি দিয়েছে, তাদের একটা খেলোয়াড় হিসেবে গোটায় চাকরি হয়েছে এবং সে রিটায়ারমেন্টের পরে তার চাকরিটা কন্টিনিউ করেছে। এই একটা প্রণোদনা ছিল খেলা দেওয়ার জন্য, সেটা কিন্তু একবার কমপ্লিটলি অনুপস্থিত। উপরন্তু যে আগে ক্লাবগুলি ছিল সেই ক্লাবগুলিকে মানে বিশেষ করে ক্লাব কালচার কিন্তু এখন শেষ হয়ে গেছে একবারে। হাতে গোনা কয়েকটা ক্লাব আছে, আগে ভিক্টোরিয়া, ওয়ান্ডার্স, বিমান এরকম অনেক ক্লাব ছিল, সেই ক্লাব কালচারটা এখন শেষ, ক্লাবেও নাই। তো খেলোয়াড়দেরকে কারা প্যাট্রোনাইজ করবে? যে খেলোয়াড় যে খেলবে সেই খেলোয়াড়ের জন্য তার বিষয় যে দৈনন্দিন যে ব্যয়গুলো সেগুলো কে করবে? সেই সমস্ত বিষয়গুলো অনুপস্থিত, এগুলিকেও দরকার। পাশাপাশি আমার মনে হয় ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যদি মনে করে যে আবার তারা বিভিন্ন যে সরকারি সংগঠনগুলি আছে তাদেরকে রিকোয়েস্ট করবে, ঠিক আছে ভাই রেলওয়ে আপনি কেন আপনার স্পোর্টস বন্ধ করছেন, বিটিএমসি আপনি কেন স্পোর্টস বন্ধ করছেন, বিজিএমসি আপনার কোনো স্পোর্টস বন্ধ করছেন, আপনার স্পোর্টসকে চালু করেন। এটা তো কিন্তু সরকারের একটা বিশাল পরিমাণ ব্যয় এখানে হয় না। এটা কতগুলি প্লেয়ার, আপনি হয়তো ম্যাক্সিমাম সারা বছরে সারা গেমস মিলে হয়তো 500 প্লেয়ারকে আপনি প্যাট্রোনাইজ করতেছেন, 500 প্লেয়ারকে আপনি চাকরি দিচ্ছেন, তাতে সরকারের কোনো আমার মনে হয় না তেমন কোনো ক্ষতি হবে। বরঞ্চ ওরাও ভালো মেরিটোরিয়াস, যারা চাকরি পাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে খেলোয়াড় হিসেবে তারাও কিন্তু হয় ভার্সিটি স্টুডেন্ট অথবা মানে ইউনিভার্সিটি লেভেল পার করেছে বা করে নেই, তো তারাও কিন্তু ওই সংস্থার প্রতি খেলোয়াড় হিসেবে কন্ট্রিবিউট করতে পারবে, প্লাস তার পরবর্তী জীবনে তার চাকরি জীবনের সঙ্গে কন্ট্রিবিউট করতে পারবে এবং করেছেও। তো এইগুলিকে যদি আমরা সামনে না আনি আমার মনে হয় আমাদের অনেক দুর্দিন যাচ্ছে খেলোয়াড়। শুধুমাত্র আমরা ক্রিকেটের জয়গান দিয়ে তো আমাদের টোটাল বাংলাদেশের খেলাধুলার জয়গান আমরা শুনতে পাবো না। একটা বিষয় যেটি জানতে চাই সেটি হচ্ছে আমাদের অনেকেই আসলে আছেন যারা কিনা স্পোর্টসের সাথে কাজ করতে চান, কিন্তু কাজ করা আর একজন সংগঠক হয়ে ওঠা সেটার মধ্যে পার্থক্য আপনি আসলে কি দেখেন? সত্যি কথা বলতে গেলে কি আমাদের ক্রীড়া সংগঠক নামে এক, কাজে আর এক। গেলে ক্রীড়াঙ্গনের ফিলোসফিটাই কমপ্লিটলি ভিন্ন। আমি একজন খেলোয়াড়ের সাথে কিভাবে কি আচরণ করব, একটা মানুষকে কি করে আমি খেলার মাঠে নিয়ে আসব এবং তার গার্জিয়ানকে আমি কি করে প্রলুব্ধ করব তার বাচ্চাকে খেলার মাঠে নিয়ে আসার জন্য, এবং সেই বাচ্চার গার্জিয়ান কি করে কনফিডেন্স ডিপেন্ড করবে যে হ্যাঁ ওই লোকটার সঙ্গে আমার এই মেয়েটা, আমার এই বাচ্চাটা খেলার মাঠে গেলে সে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে আসবে এবং সে ভালো খেলোয়াড় হবে, তো তৈরি হবে। এর জন্য প্রয়োজন হলো আপনাকে গঠিত একজন সংগঠক হওয়ার জন্য, তার জন্য সময়ের প্রয়োজন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে খেলোয়াড় কিন্তু এমনি এমনি তৈরি হয় না, খেলোয়াড়কে তৈরি করে সংগঠকরাই। এই খেলোয়াড়কে যত বড় বড় বিশ্ববিজয়ী খেলোয়াড়কে দেখেন, কেউ হয়তো তার মা সংগঠক হিসেবে কাজ করেছে, কেউ তার বাবার সংগঠক হিসেবে কাজ করেছে, অথবা তার কোনো ক্লাবের বা কোনো সংস্থার সংগঠক হিসেবে তাকে কাজ করে তাকে খেলার মাঠে নিয়ে আসছে। তো সেই জন্য বলি যে সংগঠক হওয়াটা, সংগঠক তৈরি করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা সংগঠক সে তার মেধা দিয়ে টাকা পয়সা ছাড়া সে একটা অনেক বড় কাজ করে ফেলতে পারে, যেটা আপনি হঠাৎ করে ক্রীড়াঙ্গনে আসলে আপনি লক্ষ কোটি টাকা দিলেও সে কাজটা করা সম্ভব হয় না। আমাদের এখানে এখন মানে বিশেষ করে আমি বলবো না যে পলিটিসাইজড হচ্ছে, আমি বলবো যে এখানে উপযুক্ত ক্রীড়া সংগঠক তৈরি হচ্ছে না। কী কারণে? সেটাও কারণ হতে পারে, হয়তোবা কেউ আমরা যেরকম মানে একজন সংগঠক হতে গেলে তার জীবনের অনেক সময় ব্যয় করতে হয়, তার ক্যারিয়ার নষ্ট হয়, যে তার পরিবারের সময় নষ্ট হয়, তার বিজনেস নষ্ট হয়, তার পার্সোনাল চাকরি নষ্ট হয়। তো সেইগুলিকে বিসর্জন দিয়ে এটা তো একটা নেশার মতো একটা বিষয়। তো এই নেশার মধ্যে অনেকে ঢুকতে চায় না, অনেকে ঢুকার সঙ্গে সঙ্গে দেখে যে তার সামনে যে লোকটা দাঁড়ানোর যোগ্য না খেলাধুলার লাইনে, সে হঠাৎ করে কোথাও একটা জিন্দাবাদ দিয়ে এখানে এসে তার মামার বদৌলতেই হোক বা কারো বড় ভাইয়ের বদৌলতে হোক সেখানে ঢুকে যাচ্ছে। সেই জন্য কিন্তু ওই যে নিবেদিত ক্রীড়া সংগঠকগণ তারা ডিমোরালাইজড হয়, তারা আসে না। এবং আগে একটা সময় দেখা গেছে যখন আমরা ছোটোবেলায় দেখেছি সংগঠক হিসেবে যারা কাজ করেছে সকলেই কিন্তু সমাজের খ্যাতনামা ব্যক্তিত্ব, হয়তো বাবার জমিদারি ছিল, বাড়িতে বাবার 10টা বাড়ির বাবা অথবা পৈতৃক সম্পত্তি ছিল, তারা ওইগুলিকে বেস করে এখানে আসতে সময় দিয়েছে। সেগুলি একটা ফ্যাক্টরস আছে। সেই জন্য আমি বলি যে আসলে সংগঠকটা তৈরি হওয়া সময় লাগবে, এর জন্য আলাদা করে চিন্তা করতে হবে যে কী করে খেলোয়াড় সংগঠক তৈরি হয়, তাদেরকে প্রণোদনার বিষয় আছে। একটা মানুষ দেখছে সে সংগঠক হবে,
তাকে হয়তো সামাজিক মূল্যবোধ থাকতে হবে, মূল্যবোধের মধ্যে নিয়ে আসতে হবে, অথবা তাকে অন্য কোনো ইনসেন্টিভ থাকতে হবে। আর একটা বিষয় এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে আপনি খেলোয়াড় বানাবেন, কিন্তু খেলোয়াড় বানানোর যে ফিল্ড, সে মাঠ কোথায়? নাই মাঠ, নাই উপযুক্ত কোনো ভেন্যুস। আমাদের এখানে যে কোনো গেমসেরই একটা যদি আন্তর্জাতিক কোনো খেলার আয়োজন করতে চাই, কোনো গেমস হয়তো বা ক্রিকেট ফুটবলের আছে, এছাড়া অন্য কোনো গেমসের আমি দেখি না যে কোনো মানে প্রপার কোনো মাঠ আছে। আমাদের মিরপুর ইনডোর স্টেডিয়াম একটা আছে, কিন্তু ওই মিরপুর ইনডোর স্টেডিয়ামটাও কয়েকটা গেমসের জন্য, এটা কিন্তু সকল গেমসের জন্য, হয়তো হ্যান্ডবল ভলিবলের জন্য হতে পারে, বা হয়তো বা অন্য ছোটোখাটো দু একটা গেমস আয়োজন করতে পারে, কিন্তু বড় ধরনের কোনো গেমস আয়োজন করার জন্য আমাদের এখানে ওরকম কোনো ভেন্যু তৈরি হয় নাই। অবকাঠামো খাতে আমাদের খরচ হয়েছে বটে, কিন্তু সেই খরচগুলি প্রত্যেকটা খরচই পানিতে গেছে। আমাদের দেশে একটা সময় প্রায় 15-20টা প্রায় 20-25টার মতো সুইমিং পুল তৈরি হয়েছে বিভিন্ন জেলাতে। একটা সুইমিং পুলেও কোনো একটা মানুষ্য প্রাণী সাঁতার কাটে না, সেখানে ব্যাঙের বাচ্চা কাচ্চারা সাঁতার কাটতেছে। তো এই যে আপনার বলবো যে পরিকল্পনাহীন বা উদ্ভট পরিকল্পনা অনুযায়ী যে অবকাঠামো তৈরি করা, এখানে সরকারের অর্থ আমি বা সেটাকে বিনষ্টই বলবো, যেটা কোনো কাজে আসতেছে না। অসংখ্য ধন্যবাদ। মানে আপনার সাথে কথা বললে যেটা হয় যে এই স্পোর্টস অঙ্গনে যাবতীয় যা সমস্যা, আসলেই আমরা কোন জায়গাটাতে আসলে দাঁড়িয়ে আছি, সে বিষয়গুলো আমার মনে হয় যে আজকের কনভারসেশনের মাধ্যমে উঠে এসেছে। মিশু চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, এটিএনকে ধন্যবাদ। আপনারা যে আমাদের খেলাধুলার অঙ্গনের যে চিত্রগুলো তুলে ধরেন আমার জনগোষ্ঠীর কাছে, সেখানে হয়তো আমাদের রাষ্ট্র পরিচালনাকারী ব্যক্তিগণ হয়তো দেখেন, তাদের যদি কিছুটা শুভবুদ্ধি হয় বা তাদের যদি কিছুটা করুণা হয় খেলাধুলার প্রতি, সেটা আমরা নিশ্চয়ই আপনাদের সে কন্ট্রিবিউশনটা নিশ্চয়ই দেশের জন্য উপকার হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের খেলার জগৎ অনুষ্ঠানের ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে এই ছিল। আমরা আসলে চেষ্টা করেছি যে বর্তমানে যে সিচুয়েশনটা যাচ্ছে, কোথায় আসলে অবস্থান করছে ক্রীড়ার, সেই চিত্রগুলোই আসলে তুলে ধরবার চেষ্টা করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের খেলার জগৎ অনুষ্ঠান।